বাতাসের সংস্পর্শে আসলে সে ফেটে যাবে। অনুচক্রিকার মেমব্রেন বাতাসের সংস্পর্শে আসলে কি হবে? ফেটে যাবে। ফেটে গেলে এই অনুচক্রিকার ভেতর থেকে একটা প্রোটিন জাতীয় পদার্থ বের হয়ে আসবে। সেই প্রোটিন জাতীয় পদার্থটার নাম হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন। থ্রম্বোপ্লাস্টিন এটাকে তুমি একটা এনজাইম বলেও ট্রিট করতে পারো। এটা একটা এনজাইম, থ্রম্বোপ্লাস্টিন। এটা একটা এনজাইম এবং সকল এনজাইম প্রোটিন জাতীয় পদার্থ। এটাও একটা প্রোটিন জাতীয় পদার্থ এবং এনজাইম। এই থ্রম্বোপ্লাস্টিনটা কি করে? যখন উৎপন্ন হয় ওই থ্রম্বোসাইট বা অনুচক্রিকা থেকে, তখন সে বিক্রিয়া করে রক্ত রসে আগে থেকেই ছিল একটা উপাদান, একটা প্রোটিন, নাম প্রোথ্রম্বিন, তার সাথে বিক্রিয়া করে। এবং এই বিক্রিয়াটা হতে ক্যালসিয়াম আয়নের সাহায্য নেওয়ার প্রয়োজন আছে। ক্যালসিয়াম আয়ন এই বিক্রিয়াটাতে সাহায্য করে। তাহলে আমরা বলতে পারি থ্রম্বোপ্লাস্টিন এনজাইম ক্যালসিয়াম আয়নের সহায়তায় প্রোথ্রম্বিনের সাথে বিক্রিয়া করে। প্রোথ্রম্বিন আসলে একটা প্রোটিন, এটা রক্ত রসে আগেই ছিল। হ্যাঁ, এই যে আমি এখানে লিখে দিলাম রক্ত রসে বিদ্যমান, এটা রক্ত রসে আগে থেকেই ছিল, কিন্তু এটা কিন্তু নিষ্ক্রিয়। কিন্তু যখনই সে থ্রম্বোপ্লাস্টিনের সাথে বিক্রিয়া করলো তখনই সে হয়ে গেল সক্রিয়। সক্রিয় যখন হয় তখন তার নাম হয় থ্রম্বিন। থ্রম্বিন। তাহলে এই থ্রম্বিন উপাদানটা তৈরি হলো। প্রোথ্রম্বিন অনুচক্রিকা থেকে উৎপন্ন থ্রম্বোপ্লাস্টিনের সাথে বিক্রিয়া করে যে পদার্থটা তৈরি করলো তার নাম হচ্ছে থ্রম্বিন। এবার কি হবে দেখো, এই থ্রম্বিন বিক্রিয়া করবে আমার রক্তরসে আগে থেকে আরেকটা উপাদান ছিল, আরেকটা প্রোটিন ছিল, যার নাম হচ্ছে ফাইব্রিনোজেন। তার সাথে বিক্রিয়া করবে থ্রম্বিন। এবার বিক্রিয়া করবে ফাইব্রিনোজেনের সাথে, এবং ফাইব্রিনোজেন কিন্তু একটা প্রোটিন যেটা আগে থেকেই রক্ত রসে বিদ্যমান ছিল। সেটাও আমি এখানে লিখে দিলাম, রক্ত রসে বিদ্যমান। তাহলে থ্রম্বিন এবার বিক্রিয়া করলো রক্ত রসে বিদ্যমান ফাইব্রিনোজেনের সাথে। বিক্রিয়া করে তৈরি হলো ফাইব্রিন নামক এক প্রকার অণু, এবং এই অণুটা বেশ বড় এবং একা একা থাকে, সিঙ্গেল। এই জন্য এদেরকে বলা হয় মনোমার। যখন কোনো একটা অণু এককভাবে থাকে, ইন্ডিভিজুয়ালি থাকে, তখন তাকে মনোমার বলে। যখন দুইটা অণু জোড়া লাগে ডাইমার বলে। এভাবে ডাইমার, ট্রাইমার, পেন্টামার, হেক্সামার, পলিমার বিভিন্ন রকম হয়ে থাকে। যখন অসংখ্য অণু একসাথে জোড়া লাগে তখন তাকে বলে পলিমার। তো যাই হোক, প্রথমে এরকম ফাইব্রিন মনোমার নামক একটা বৃহৎ প্রোটিন অণু তৈরি হয়। একটু পরেই ওই যে রক্ত তঞ্চনের যে ফ্যাক্টর গুলো আছে, বিশেষ করে ফ্যাক্টর 9 যেটাকে ক্রিসমাস ফ্যাক্টর বলে, তাদের সহায়তায় এই ফাইব্রিন মনোমারের অণুগুলো একটার সাথে আরেকটা অণু এরকম চেইনের মতো পাশাপাশি এসে জোড়া লাগতে থাকে। যখন অসংখ্য ফাইব্রিন মনোমার অণু পাশাপাশি এসে জোড়া লাগে তখন তাকে বলা হয় ফাইব্রিন পলিমার। ফাইব্রিন পলিমার তৈরি হয়। অসংখ্য ফাইব্রিন মনোমার অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে লম্বা একটা চেইনের মতো বা সুতার মতো গঠন তৈরি করে, এটাকে বলা হয় ফাইব্রিন পলিমার। এইভাবে অসংখ্য ফাইব্রিন পলিমার তৈরি হতে থাকে, এবং এই ফাইব্রিন পলিমার কিন্তু এক ধরনের সুতা, এক ধরনের ফাইবার। ফাইব্রিন শব্দটা এসেছে ফাইবার থেকে। এবং এই ফাইব্রিন পলিমার নামক সুতা নানা রকম ভাবে তৈরি হয়। অসংখ্য সুতা তৈরি হয় অনুদৈর্ঘ্য ভাবে, আবার অসংখ্য সুতা তৈরি হয় অনুপ্রস্থ ভাবে, আবার অসংখ্য সুতা তৈরি হয় তির্যক ভাবে। এইভাবে শত সহস্র ফাইব্রিনের পলিমার বা সুতা তৈরি হয়, যাদেরকে তুমি ফাইব্রিন তন্তু বলতে পারো। তাহলে কি হয়, আলটিমেটলি নানা রকম ভাবে যখন ফাইব্রিনের সুতা তৈরি হয় তখন সেখানে একটা জালের মতো গঠন তৈরি হয়, যেটা আমি এখন এখানে দেখাচ্ছি। দেখো, অসংখ্য ফাইব্রিনের সুতা অনুদৈর্ঘ্য ভাবে,
অনুপ্রস্থ ভাবে, কোনাকুনি ভাবে, তির্যক ভাবে এসে জড়ো হলো, তৈরি হলো, তখন এখানে একটা ফাইব্রিন জাল তৈরি হয়। এটাকে বলা হয় ফাইব্রিন জাল বা নেটওয়ার্ক বা ফাইব্রিন নেট। কিন্তু অসংখ্য সুতা একসাথে জড়ো হয়ে যতই জাল তৈরি করুক না কেন, জালের মধ্যে কিন্তু ছিদ্র থেকে যাবে, অবশ্যই জালের মধ্যে ছিদ্র থাকবে। এবার কি হবে, ওই জালের ছিদ্রের ভেতরে লোহিত রক্তকণিকা আর অনুচক্রিকা গুলো এসে ঢুকে পড়বে। প্রত্যেকটা ছিদ্রের মধ্যে লোহিত রক্তকণিকা আর অনুচক্রিকা এসে ঢুকে পড়বে। ঢুকে পড়লে কি হবে জানো, ওই জালের ছিদ্রগুলো সব বন্ধ হয়ে যাবে, সিল হয়ে যাবে। সুতা বা জাল, তার মধ্যে যে অসংখ্য ছিদ্র ছিল, সকল ছিদ্রের মধ্যে এবার লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকা যেগুলো আছে রক্তের মধ্যে, সেগুলো সবাই এসে ঢুকে পড়বে। এতে করে কি হবে, ওই লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা আর এই ফাইব্রিনের জাল পেঁচিয়ে গিয়ে ওখানে একটা ঘন অর্ধ তরল থকথকে জেলির মতো অবস্থা তৈরি হবে। এটাই হচ্ছে রক্ততঞ্চন। তাহলে এখানে কি হলো, ফাইব্রিনের জালের মধ্যে অসংখ্য লোহিত রক্তকণিকা আর অনুচক্রিকা এসে ঢুকে পড়লো ছিদ্রের মধ্যে। এখানে একটা কথা বলা যায়, এই যে লোহিত রক্তকণিকা আর অনুচক্রিকা গুলো এসে ঢুকলো জালের ছিদ্রের মধ্যে, সেই ঘটনাটাকে বলা হয় হিমোস্ট্যাটিক প্লাগিং। হিমোস্ট্যাটিক প্লাগিং তোমরা নিশ্চয়ই জানো, যখন আমরা এরকমের কোন একটা ইলেকট্রিক্যাল জিনিস ব্যবহার করি, তখন আবার এরকম থাকে না একটা, যেটা আমরা দুইটা ছিদ্রের ভেতরে ঢুকায় দিই, তখন আমরা বলি না এটাকে প্লাগ, বলি না কি বলি না, প্লাগ বলে না যে প্লাগটা দিয়ে দাও। প্লাগের এরকম দুইটা লম্বা লাঠির মতো থাকে, এটা আবার দুইটা ছিদ্রের মধ্যে গিয়ে ঢোকে, বলি না বলি না? বলি স্যার। বলি। প্লাগ মানেই হচ্ছে যে ছিদ্র বন্ধ করে দিতে পারে, ওইখান থেকে এই শব্দটা আসছে, প্লাগিং, হিমোস্ট্যাটিক প্লাগিং। এরকম প্লাগ থাকে তাই না, যেটা আমরা ইলেকট্রিক্যাল কাজে ব্যবহার করি। ঠিক ওই প্লাগ যেমন গিয়ে সকেটের সুইচের মধ্যে ঢুকে যায়, ছিদ্রের ভেতরে ঢুকে যায়, ছিদ্র বন্ধ হয়ে যায়, ঠিক সেই রকম এই লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকা গুলো এসে যখন জালের মধ্যে ঢোকে, তখন সেই জালের ছিদ্রগুলো সব বন্ধ হয়ে যায়, যেটাকে বলা হয় হিমোস্ট্যাটিক প্লাগিং। এই হিমোস্ট্যাটিক প্লাগিং এর কারণেই ওখানকার রক্ত একদম ঘন জেলির মতো হয়ে যায়, এবং এটাকেই আমরা আলটিমেটলি বলবো রক্ততঞ্চন বা ব্লাড ক্লটিং। আর এখানে আরেকটা কথা বলে নেওয়া উচিত, যখন কোথাও কেটে যায়, বাতাসের সাথে যখন অনুচক্রিকার দেখা হয়, তখন বাতাসের সাথে কিন্তু রক্তে যে বিদ্যমান, আগে থেকে বিদ্যমান একটা উপাদান আছে হেপারিন, তার সাথেও দেখা হয়। হেপারিন কিন্তু হচ্ছে রক্তকে তরল রাখে, কিন্তু যখন এই বায়ুর সাথে হেপারিনের দেখা হয়, তখন অক্সিজেন, বাতাসের যে অক্সিজেন, সেটা আবার এই হেপারিনের সাথে বিক্রিয়া করে। বাতাসের অক্সিজেন যখন হেপারিনের সাথে বিক্রিয়া করে, তখন হেপারিনটা নিষ্ক্রিয় হয়ে যায়। হেপারিন যদি সক্রিয় থাকে, হেপারিন হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট ফ্যাক্টর, হেপারিন যদি সক্রিয় থাকে তাহলে কিন্তু আর রক্ত জমাট বাঁধবে না। কিন্তু বাতাসের সাথে যখন হেপারিনের দেখা হয়, তখন হেপারিনের সাথে অক্সিজেনের বিক্রিয়া হলে হেপারিন কিন্তু আগেই নিষ্ক্রিয় হয়ে যায়। তারপরে এই ঘটনাগুলো ঘটে। কি ঘটে, অনুচক্রিকার মেমব্রেন ফেটে যায় বাতাসের সংস্পর্শে। ফেটে গেলে অনুচক্রিকার ভেতর থেকে থ্রম্বোপ্লাস্টিন নামক একটা এনজাইম বের হয়ে আসে। এই থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম আয়নের সাহায্যে প্রোথ্রম্বিনের সাথে বিক্রিয়া করে থ্রম্বিন নামক পদার্থ উৎপাদন করে। এটা একটা প্রোটিন। থ্রম্বিন কি করে, রক্তরসে বিদ্যমান ফাইব্রিনোজেনের সাথে বিক্রিয়া করে এবং ফাইব্রিনোজেনের বৃহৎ বৃহৎ অণু তৈরি করে, যাকে বলা হয় ফাইব্রিন মনোমার। তারপরে যেটা হয়, বিভিন্ন রকমের যে কি বলা যায় ফ্যাক্টর আছে, প্রোকোয়াগুলেন্ট ফ্যাক্টর যারা আছে, তাদের সাহায্যে এই ফাইব্রিন মনোমারের অণুগুলো পাশাপাশি এসে চেইনের মতো যুক্ত হয়ে ফাইব্রিন পলিমার তৈরি করে। এবং ফাইব্রিন পলিমার আসলে এক ধরনের লম্বা সুতার মতো। সেই সুতাগুলো যখন বিভিন্ন ডিরেকশনে তৈরি হয়, অনুদৈর্ঘ্য ভাবে, অনুপ্রস্থ ভাবে, হ্যাঁ, তারপর হচ্ছে কোনাকুনি ভাবে, তখন একটা ফাইব্রিনের জাল তৈরি হয়। সেই জালের ছিদ্রের মধ্যে এসে
লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকা এসে ঢুকে পড়ে এবং এই ঢুকে পড়ার প্রক্রিয়াটাকে বলা হয় হিমোস্ট্যাটিক প্লাগিং। এই প্লাগিং হয়ে গেলেই ওই জায়গার রক্তটা জাল এবং ওই রক্তের কণিকাগুলো পেঁচিয়ে একটা ঘন জেলির মতো অবস্থা তৈরি হয়, সেটাকেই আমরা বলবো রক্ততঞ্চন। বুঝতে পারছো নাকি পারো নাই? কথা বলো, বুঝছো না বোঝো নাই? ঠিক আছে, তাহলে আমরা এই 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 সিকোয়েন্সটা কি তুলছো নাকি তোলো নাই? তুলি নেই স্যার, এতক্ষণ তো বলছিলাম। তোলো, সিকোয়েন্সটা তুলে ফেলো, তারপর আমরা নোটটা এখন লিখবো। এটা দেখে দেখে আমরা লিখবো। এই যে দেখো, আমি যেভাবে তুলছি সেভাবে। এই বায়ু আছে, এই বায়ুতে অক্সিজেন আছে, হেপারিনের সাথে বিক্রিয়া করলো, হেপারিন নিষ্ক্রিয় হয়ে গেল। আর এদিকে বায়ুর কারণে অনুচক্রিকা আছে, এই যে থ্রম্বোসাইট, সেটা ফেটে গেল, ফেটে গিয়ে থ্রম্বোপ্লাস্টিন বের হলো। থ্রম্বোপ্লাস্টিন দেখো ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে প্রোথ্রম্বিনের সাথে বিক্রিয়া করে থ্রম্বিন তৈরি করলো। থ্রম্বিন কি করলো? ফাইব্রিনোজেনের সাথে বিক্রিয়া করলে ফাইব্রিন মনোমার তৈরি করলো। ফাইব্রিনের মনোমারের অণুগুলো পাশাপাশি জোড়া লেগে ফাইব্রিনের পলিমার হলো, সুতা হলো। অসংখ্য সুতা মিলে একটা জাল হলো। জালের ছিদ্রের মধ্যে লোহিত রক্তকণিকার অনুচক্রিকা ঢুকে হিমোস্ট্যাটিক প্লাগিং করলো। সবশেষে রক্তটা জমাট বেঁধে গেল। তোলো, তোলা হলে আমাকে বলিও। একসাথে পুরোটা তো আসে না কেন জানো? এই যে এখন দেখো আসছে কিনা। তোলা হলে আমাকে বলিও, আমি ল্যাঙ্গুয়েজটা দিব। তোলা হলে আমাকে বলিও। তোমাদের এই যে ওই যে কি বলে, সাগর একটা আছে নাকি নটরডেমে ভর্তি হয়েছে? সাগর, তারপরে আরেকটা কি যেন বললো, ওরা যে আজকে আসছে পড়তে, সাগর। আর সাগর আছে নাকি? এই যে খালিদ সাগর নাম একজন আছে। কোন সাগর তো জানি না। ওরা তো তিনটা নটরডেমের কারা কারা ভর্তি হয়েছে বরিশালের? স্যার জিলা স্কুলের আমরা 18 জনের মতো আছি, 17-18 জন। 18 জন আছে না? ওই যে নাফি নেওয়ার আছে নাকি তোমাদের? স্যার না, নাফি আছে একজন, সাদা মতো স্যার, আপনার কাছে নাফি ওরা দেখি আজকে আসছে, ওরা দেখি ঢুকছে এবার ব্যাচে, একেবারে ওই যে নতুন ব্যাচটা ফ্রেশ। তাহলে এত পিছন দিয়ে শুরু করলে শেষ করবে কবে কি আল্লাহ জানে। বললাম যে তোমরা এই পুরানো ব্যাচে ঢোকো আর ওই পেছনে অনলাইনে ব্যাকআপ করো, বুঝলো না কিছু। তোলা হয়েছে নাকি? হলে আমাকে বলিও। জি স্যার, হয়েছে। সবাই তুলছো প্লিজ? এই তুলছো নাকি? মেয়েরা তুলছো? অল্প একটু সময় রাখেন স্যার। আচ্ছা তোলো। এই কি আমাকে তো মশা কামড়াইতেছে। তোলা হয়েছে? স্যার আমার তো হয়েছে। জি স্যার। হ্যাঁ লেখো, দেহের কোথাও কেটে গেলে সেখানকার রক্তের সাথে বাতাসের সংস্পর্শ ঘটে। দেহের কোথাও কেটে গেলে সেখানকার রক্তের সাথে বাতাসের সংস্পর্শ ঘটে। দেহের কোথাও কেটে গেলে সেখানকার রক্তের সাথে বাতাসের সংস্পর্শ ঘটে। লিখছ? জি স্যার। সাথে লেখো, দাড়ি তারপর সাথে লেখো, বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে হেপারিন নিষ্ক্রিয় হয়ে যায়। বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে হেপারিন নিষ্ক্রিয় হয়ে যায় এবং প্রোকোয়াগুল্যান্ট ফ্যাক্টর সমূহ সক্রিয় হতে শুরু করে এবং প্রোকোয়াগুল্যান্ট ফ্যাক্টর সমূহ সক্রিয় হতে শুরু করে। বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে
হেপারিন নিষ্ক্রিয় হয়ে যায় এবং প্রোকোয়াগুলেন্ট ফ্যাক্টর সমূহ কি সক্রিয় হতে শুরু করে। প্রোকোয়াগুলেন্ট ফ্যাক্টর সমূহ কি করে সক্রিয় হতে শুরু করে। লিখছা? জি স্যার। দাঁড়ি সাথে লেখো, প্রথমেই বাতাসের সংস্পর্শে এসে অণুচক্রিকার মেমব্রেন ফেটে যায়। প্রথমেই বাতাসের সংস্পর্শে এসে অণুচক্রিকার মেমব্রেন ফেটে যায় এবং প্রথমেই বাতাসের সংস্পর্শে এসে অণুচক্রিকার মেমব্রেন ফেটে যায় এবং থ্রম্বোপ্লাস্টিন নামক এনজাইম নির্গত হয়। থ্রম্বোপ্লাস্টিন নামক এনজাইম নির্গত হয়। প্রথমেই বাতাসের সংস্পর্শে এসে অণুচক্রিকার মেমব্রেন ফেটে যায় এবং থ্রম্বোপ্লাস্টিন নামক এনজাইম নির্গত হয়। লিখছা? জি স্যার। সাথেই লেখো Ca ডাবল প্লাস মানে ক্যালসিয়াম আয়ন, দাড়ি তারপর সাথে লেখো, দাড়ি দিয়ে সাথে লেখো Ca ডাবল প্লাস এর উপস্থিতিতে, ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে, পড়ার সময় এরকম পড়বা, ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে থ্রম্বোপ্লাস্টিন এনজাইম, ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে থ্রম্বোপ্লাস্টিন এনজাইম রক্ত রসে বিদ্যমান ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে থ্রম্বোপ্লাস্টিন এনজাইম রক্ত রসে বিদ্যমান নিষ্ক্রিয় প্রোথ্রম্বিনের সাথে বিক্রিয়া করে, রক্ত রসে বিদ্যমান নিষ্ক্রিয় প্রোথ্রম্বিনের সাথে বিক্রিয়া করে সক্রিয় থ্রম্বিন উৎপাদন করে। সক্রিয় থ্রম্বিন উৎপাদন করে। দাঁড়ি পুরো লাইনটা আবার বলছি, ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে থ্রম্বোপ্লাস্টিন এনজাইম রক্তরসে বিদ্যমান নিষ্ক্রিয় প্রোথ্রম্বিনের সাথে বিক্রিয়া করে সক্রিয় থ্রম্বিন উৎপাদন করে। লেখা হলে বলিও। ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে থ্রম্বোপ্লাস্টিন এনজাইম রক্তরসে বিদ্যমান নিষ্ক্রিয় প্রোথ্রম্বিনের সাথে বিক্রিয়া করে সক্রিয় থ্রম্বিন উৎপাদন করে। ওই ওদের সাথে যদি যোগাযোগ করতে পারো মুসা, ওই যে জি স্যার, ওরা মডেল স্যার, নাবিলও কি আছে সাথে? হ্যাঁ নাবিল আছে মনে হয়, ওদেরকে বুঝাই শুনে তোমরা দেখো এই তোমাদের গ্রুপে ঢুকাইতে পারো কিনা, অনলাইন গ্রুপে। ওই ব্যাচে আসতে ওখানে বসার জায়গা হয় না, তারপর তোমাদেরকে যেভাবে একটু আমি পড়াইতে চাই ওই ব্যাচে সেভাবে পড়ানোর পরিবেশ নাই, বুঝছো? ওই ব্যাচে অনেক ভিড়। আমি বলি যে তোমরা এই যে তোমাদের আরো যারা আছে বন্ধু নটরডেমের ওই ব্যাচের মধ্যে ঢোকো, আর পেছনের চ্যাপ্টার গুলো আমি অনলাইনে ব্যাকআপ ব্যাচে পড়াই দেবো আমি, কিন্তু ওরা বুঝতে চায় না। ওদের সাথে একটু পারলে যোগাযোগ করলে ওদেরকে বুঝাই শুনে দেখে এদিকে আনতে পারো কিনা, তাহলে আমার সুবিধা কি, সুবিধা হচ্ছে ধরো তোমরা যদি এই ব্যাচটার মধ্যে একটু সংখ্যা বাড়ে তাহলে তোমরা ধরো কলেজ খুলে গেলেও তোমরা ধরো কন্টিনিউ করলে আমি তোমাদের কোর্সটা কমপ্লিট করে দিতে পারবো। জিনিসটা বোঝো নাই? জি স্যার, বলবো না। এরকম ভাবে যদি আরো বন্ধুদেরকে নিয়ে এই গ্রুপটার মধ্যে, মানে এই গ্রুপটা তোমরা যদি কন্টিনিউ করতে পারো তাহলে আমি আর কি কোর্সটা কমপ্লিট করে দেওয়ার ইচ্ছা আছে এই আর কি। আর যদি তোমরা চলে যাও তাহলে তো আমি মাঝপথে আর কি কিছু করার থাকবে না, সেই জন্য। আচ্ছা স্যার, ওদের সাথে বলবো না স্যার। কথা বলো, হ্যাঁ যদি এরকম তোমাদের বন্ধুরা যদি থাকে নটরডেমের যারা আছে বা আরো অন্য ঢাকা ভিত্তিক কলেজের, তারা যদি আমার পড়া ভালো লাগে তোমরা কথা বলে দেখিও,
মানে এই যে গ্রুপটা আছে এই গ্রুপটা সার্ভাইভ করার চেষ্টা করিও, এই আর কি। কারণ বরিশালের যারা আছে তারা অনেকেই দেখা যাবে কলেজ খুলে দিলে, এখানে বরিশালের যারা আছে তারা কিন্তু কলেজ খুলে দিলে অবশ্যই অফলাইনে চলে আসবে, তারা আর অনলাইনে থাকতে চাইবে না। এখন হয়তো বরিশাল নাই, বাসা নাই, এই জন্য অফলাইনে পড়তে পারছে না তোমাদের এই ব্যাচে এখানে যারা আছে। কিন্তু কলেজ খুলে দিলে কিন্তু দেখা যাবে তোমরা মাত্র এই কয়েকজন যারা ঢাকা ভিত্তিক তারা ছাড়া আর বাকিরা অফলাইনে চলে আসলে তখন কিন্তু এই ব্যাচটা টিকে রাখা আমার জন্য একটু কঠিন হয়ে যাবে, বুঝছো? তো সমস্যা নেই স্যার, খুলে দিলে তো আমাদের কলেজে যে পোলাপান আছে ওরাও তো ঢাকা চলে আসবে, তখন ওদের তো অনলাইনে পড়া ছাড়া উপায় নেই স্যার। আসলে আমাদের কলেজের টিচারদের কাছে পড়তে পারবে না, কারণ স্যারদের ব্যাচ গুলো সব আগায় যাবে, এই কারণে তো আচ্ছা যাই হোক, হ্যাঁ যাই হোক, এটা তোমরা মাথায় রেখো, মানে ব্যাচটাকে সার্ভাইভ করার চেষ্টা করিও। জি স্যার, ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা। তো যেন কি লিখতেছিলাম ওইটা, আচ্ছা লিখছিলাম না, সক্রিয় থ্রম্বিন উৎপাদন করে, লিখছো না? জি স্যার। দাঁড়ি, এবার সাথে লেখো থ্রম্বিন। থ্রম্বিন বাংলায় লিখতে পারো থ্রম্বিন রক্তরসে বিদ্যমান। থ্রম্বিন রক্তরসে বিদ্যমান। তোমাদের দোয়ায় দেশের বাইরের যারা তারাও পড়তে চায়, এরকমও একটা কানেকশন আছে আমার, বুঝতে পারছো? ইংলিশ ভার্সনে পড়ে, দেশের বাইরে থাকে, এরাও কমিউনিকেট করতেছে। মানে কিছুদিন অনলাইনে ক্লাস করছে ওদের এক গার্ডিয়ান, এখন সে প্লিজড, এখন সে আর কি ওখানে একটা গ্রুপ তৈরি করছে, এই আর কি। পড়লে শেষ পর্যন্ত পড়লে খারাপ লাগবে না, আর মাঝে মাঝে পড়লে তো ভালো লাগবে না, এই আর কি। তো লেখো থ্রম্বিন রক্তরসে বিদ্যমান ফাইব্রিনোজেন এর সাথে বিক্রিয়া করে, থ্রম্বিন রক্তরসে বিদ্যমান ফাইব্রিনোজেন এর সাথে বিক্রিয়া করে বৃহৎ ফাইব্রিন মনোমার অণু উৎপাদন করে। বৃহৎ ফাইব্রিন মনোমার অণু উৎপাদন করে। থ্রম্বিন রক্তরসে বিদ্যমান ফাইব্রিনোজেন এর সাথে বিক্রিয়া করে বৃহৎ ফাইব্রিন মনোমার উৎপাদন করে। থ্রম্বিন রক্তরসে বিদ্যমান ফাইব্রিনোজেনের সাথে বিক্রিয়া করে বৃহৎ ফাইব্রিন মনোমার অণু উৎপাদন করে। লিখতে পারছো? জি স্যার। দাঁড়ি, সাথে লেখো ক্রিসমাস ফ্যাক্টর, CHRISMAS, কালকে লিখছো না, তার মধ্যে দেখবা 9 নম্বর ফ্যাক্টরের মধ্যে লেখা আছে ক্রিসমাস ফ্যাক্টর। পেয়েছো না কালকে 9 নম্বর ফ্যাক্টরের মধ্যে লেখা ক্রিসমাস ফ্যাক্টর? দেখো পড়ে। জি স্যার। হ্যাঁ জি স্যার। লেখো, লেখো ক্রিসমাস ফ্যাক্টর সহ অন্যান্য কিছু প্রোকোয়াগুল্যান্ট ফ্যাক্টরের সাহায্যে বা সহায়তায়, যেটা লেখো ক্রিসমাস ফ্যাক্টর সহ অন্যান্য কিছু প্রোকোয়াগুল্যান্ট ফ্যাক্টরের সহায়তায়, ক্রিসমাস ফ্যাক্টর সহ অন্যান্য কিছু প্রোকোয়াগুল্যান্ট ফ্যাক্টর এর সহায়তায় ফাইব্রিন মনোমার এর অসংখ্য অণু পাশাপাশি যুক্ত হয়ে ফাইব্রিন পলিমার গঠন করে। দাঁড়ি, ক্রিসমাস ফ্যাক্টর সহ অন্যান্য কিছু প্রোকোয়াগুল্যান্ট ফ্যাক্টরের সহায়তায় ফাইব্রিন মনোমার এর অসংখ্য অণু পাশাপাশি যুক্ত হয়ে ফাইব্রিন পলিমার গঠন করে। ক্রিসমাস ফ্যাক্টর সহ অন্যান্য কিছু প্রোকোয়াগুল্যান্ট ফ্যাক্টরের সহায়তায় ফাইব্রিন মনোমার এর অসংখ্য অণু পাশাপাশি যুক্ত হয়ে ফাইব্রিন পলিমার গঠন করে। দাঁড়ি, লিখতে পারছো কিনা বলো? জি স্যার। দাঁড়ি, সাথে লেখো ফাইব্রিন পলিমার এক প্রকার সরু ও লম্বা তন্তুর ন্যায় গঠন বিশেষ। ফাইব্রিন পলিমার এক প্রকার সরু ও লম্বা তন্তুর ন্যায় গঠন বিশেষ। ফাইব্রিন পলিমার এক প্রকার সরু ও লম্বা তন্তুর ন্যায় গঠন বিশেষ। ফাইব্রিন পলিমার এক প্রকার সরু ও লম্বা তন্তুর ন্যায় গঠন বিশেষ। লিখতে পারছো? জি স্যার। দাঁড়ি, সাথে লেখো যখন অসংখ্য ফাইব্রিন তন্তু
উৎপন্ন হয় বা তৈরি হয় তখন সেখানে এক প্রকার জালের ন্যায় গঠন সৃষ্টি হয় যাকে ফাইব্রিন জাল বলে। যখন অসংখ্য ফাইব্রিন তন্তু উৎপন্ন হয় বা তৈরি হয় তখন সেখানে এক প্রকার জালের ন্যায় গঠন সৃষ্টি হয় যাকে ফাইব্রিন জাল বলে। যখন অসংখ্য ফাইব্রিন তন্তু উৎপন্ন হয় তখন সেখানে এক প্রকার জালের ন্যায় গঠন সৃষ্টি হয় যাকে ফাইব্রিন জাল বলে। লিখতে পারছো? জি স্যার। দাড়ি সাথে লেখো, অসংখ্য লোহিত রক্তকণিকা ও অনুচক্রিকা এই জালের ছিদ্রসমূহের অভ্যন্তরে প্রবেশ করে। অসংখ্য লোহিত রক্তকণিকা ও অনুচক্রিকা এই জালের ছিদ্রসমূহের ভেতরে প্রবেশ করে যাকে হিমোস্ট্যাটিক প্লাগিং বলে। অসংখ্য লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকা এই জালের ছিদ্রসমূহের ভেতরে প্রবেশ করে যাকে হিমোস্ট্যাটিক প্লাগিং বলে। লিখতে পারছো? জি স্যার। দাড়ি সাথে লেখো, এভাবে যখন জাল ফাইব্রিন জাল লেখো, এভাবে যখন ফাইব্রিন জাল ও রক্তের কণিকা সমূহ পরস্পর জড়িয়ে যায়, এভাবে যখন ফাইব্রিন জাল এবং রক্তের কণিকা সমূহ পরস্পর জড়িয়ে যায় তখন সেখানকার রক্ত ঘন জেলির ন্যায় পদার্থে পরিণত হয়। এভাবে যখন ফাইব্রিন জাল এবং রক্তের কণিকা সমূহ পরস্পর জড়িয়ে যায় তখন সেখানকার রক্ত ঘন জেলির ন্যায় পদার্থে পরিণত হয় যাকে রক্ততঞ্চন বলে। যাকে রক্ততঞ্চন বলে। এই তোমাদেরকে কি সিরামের সংজ্ঞা লিখাইছি? না স্যার। আচ্ছা, এরপরে লিখবা, এভাবে যখন ফাইব্রিন জাল ও রক্তের কণিকা সমূহ পরস্পরের সাথে জড়িয়ে যায় তখন সেখানকার রক্ত ঘন জেলির ন্যায় পদার্থে পরিণত হয় যাকে রক্ততঞ্চন বলে। লিখতে পারছো? জি স্যার। ঠিক আছে, রক্ততঞ্চন আমরা পড়লাম। এবার নিচে লেখো সিরাম, SERUM, সিরাম। স্যার আলাদা কোটেশন দেবো? হ্যাঁ, আলাদা 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 বুলেট দিয়ে আলাদা একটা স্টার চিহ্ন দিয়ে লেখো সিরাম। আচ্ছা, এখানে একটু বলি আগে, তারপর আমি সংজ্ঞাটা দেই। শোনো, রক্ত রসের কথা তো তোমরা জানো, একটা হালকা হলুদ বর্ণের স্বচ্ছ একটা তরল পদার্থ যার মধ্যে রক্তের কণিকাগুলো ভাসতে থাকে, প্লাজমা বা রক্তরস, সেটা তো বলেছি আমি। এই রক্তরসের মধ্যে কিন্তু থ্রম্বিন থাকে, ফাইব্রিনোজেন থাকে এবং জমাট বাঁধার মধ্যে কিন্তু রক্তরসটাও অংশগ্রহণ করে। রক্তরসটাও যখন ঘন হয়ে যায়, জাল তৈরি হয়, রক্তের কণিকাগুলো পেঁচিয়ে যায়, আলটিমেটলি সেই জায়গাটা হচ্ছে রক্ততঞ্চিত হয়। দ্যাট মিনস রক্ততঞ্চন প্রক্রিয়ার সাথে তোমার প্লাজমা বা রক্তরসও কিন্তু পার্টিসিপেট করে। কিন্তু এই রক্তরসের একটা অংশ আছে, সে এই রক্ততঞ্চন প্রক্রিয়ায় পার্টিসিপেট করে না। সে কি করে, যখন রক্তটা জমাট বেঁধে যায়, সেই জমাটবদ্ধ রক্ত থেকে আস্তে 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 চুয়ে চুয়ে বের হয়ে আসে একটা সাদা বর্ণহীন স্বচ্ছ একটা পাতলা তরল পদার্থ, যেটা রক্ত জমাট বেঁধে গেলে তার ভেতর থেকে বের হয়ে আসে। সে কিন্তু রক্তরসেরই একটা অংশ, কিন্তু রক্ত জমাটবদ্ধ প্রক্রিয়ায় সে পার্টিসিপেট করে নাই। ওই জিনিসটার নাম হচ্ছে সিরাম। বুঝাইতে পারছি না পারি নাই? স্যার সিরামের রংটা কি স্যার? সাদা, একদম স্বচ্ছ সাদা। স্যার বইয়ে তো হলুদ দেওয়া। হালকা হলুদ লিখছে নাকি দেখো? না স্যার, লেখে যে হলুদ তরল বেরিয়ে আসে তাকে সিরাম বলে। হলুদ, একদম হলুদ লিখছে। স্যার এখানে লেখা হলো যে ওই
জমাট বাঁধা শেষ হলে জমাট থেকে যে হলুদ তরল বেরিয়ে আসে তা সিরাম। আচ্ছা, হলুদ হলুদ কথাটা লিখছে, লাইনে থাকো। জি আমি স্যার, আরেকটা আমি আরেকটা বই একটু বের করি দেখি। তোমরা দেখছো কোনটা? গাজী আজমল? জি স্যার। লাইনে থাকো। সিরামের কালারটা হলুদ হলেও ওরকম মানে একেবারে যেভাবে হলুদ তুমি বললো ওইভাবে বলা যাবে না, হালকা হলুদ। কারণ রক্তরসের রংটাই তো হালকা হলুদ, সেখানে সিরামটা তো একেবারে ওরকম শুধু আলাদাভাবে হলুদ বলার সুযোগই নাই, কারণ রক্তরস থেকেই সিরামটা বের হয়ে আসে। হালকা হলুদ বা একদম বর্ণহীন বলাটাও সঙ্গত। দাঁড়াও আমি একটু দেখে নেই। স্যার সিরাম, গুগলে ইতে হলুদই দেওয়া, হ্যাঁ গুগলে হলুদ দেওয়া স্যার। একদম হলুদ লেখা? জি স্যার। না, হলুদ লেখার সুযোগ নেই, হালকা হলুদ লিখতে হবে। কারণ খেয়াল করো, তোমার মেইন যে কম্পোনেন্ট রক্তরস, সেখান থেকেই তো বের হয়ে আসে রক্তের এই যে মানে সিরামটা। রক্তরস যদি হালকা হলুদ হয়, মানে মাদার সাসপেনশনটা যদি হালকা হলুদ হয়, তার একটা পোর্শন তো আর হলুদ হওয়ার সুযোগ নাই। হালকা হলুদ হতে পারবে, কিন্তু ওরকম ভাবে সরাসরি হলুদ লেখা যাবে না। ইয়েলোইশ লেখা যাবে, ইয়েলো লেখা যাবে না। লেখো, আমি সংজ্ঞা দিচ্ছি, তোমরা লেখো। হালকা হলুদ তুমি লিখতে পারো হলুদ আব অথবা ইয়েলোইশ, কিন্তু হলুদ এরকম বলা যাবে না, হলুদ আব বলা যাবে। লেখো, রক্ত রসের যে অংশটি রক্ত তঞ্চন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না, রক্ত রসের যে অংশটি রক্ত তঞ্চন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না তাকে সিরাম বলে। রক্ত রসের যে অংশটি রক্ত তঞ্চন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না তাকে সিরাম বলে। লিখতে পারছো? জি স্যার। স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলো। স্যার এখানে অনলি কি রক্তরসের মধ্যে যতগুলো উপাদান আছে এর মধ্যে অনলি সিরামই শুধু অংশগ্রহণ করবে না, সবগুলো অংশগ্রহণ করবে? সিরাম হচ্ছে রক্তরসের একটা পার্ট, সে অংশগ্রহণ করে না। তার মধ্যে তো বিভিন্ন উপাদান আছে, বিভিন্ন জৈব যৌগ ওর ভিতরে আছে, কিন্তু রক্তরসটা আমি কিভাবে বুঝাবো? মনে করো তোমার একটা শরবত, খেয়াল করো, এখন এই তুমি এমন একটা ফিল্টার পেপার দিয়ে শরবতটাকে ছাঁকতেছো যে ওই শরবতের আবার একটা অংশ ওই ফিল্টার পেপার দিয়ে বের হয়ে আলাদা হয়ে যাচ্ছে। তাহলে যে জিনিসটা ফিল্টার হয়ে আলাদা হয়ে যাচ্ছে টোটালটা একটা শরবত, কিন্তু যে জিনিসটা ফিল্টার করে তুমি সেপারেট করে ফেলতেছো ওইটা হচ্ছে সিরাম, আর শরবতটা হচ্ছে রক্তরস। আমি বুঝাতে পারছি কিনা বলো? জি স্যার বুঝছি। স্যার না বুঝে রক্তরসের বলিও অনলি না। পার্ট গুলো থাকবে, ওইগুলো হলো ইসের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, বাট হলো এটা হ্যাঁ থাকবে না, হ্যাঁ মিলিয়ে যাবে। হ্যাঁ, রক্তরসের মধ্যে তোমার ওই যে রক্তের যে তোমার কি বলা যায়, থ্রম্বিন, ফাইব্রিনোজেন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, বিভিন্ন উপাদান কিন্তু রক্তরসের মধ্যে থাকে। কিন্তু সিরামটা হচ্ছে ওই রক্তরস থেকে যেটা সেপারেট হয়ে এসেছে। রক্তরসটাকে যদি তুমি ফিল্টার করো তাহলে ওখান থেকে সিরামটা বের হয়ে আসবে। এবং এই সিরাম জিনিসটা হচ্ছে এরকম, সে আর এই রক্ত তঞ্চন প্রক্রিয়ায় পার্টিসিপেট করবে না। এই তো জি এখানে স্যার ঠিক বুঝছি। আছে, এখানে এই বইতে যেটা লিখছে এটা ঠিক আছে। হালকা হলুদ বর্ণের, খড় কালার, স্ট্র কালার। অন্য আমি মাজেদা বেগমের বই বের করলাম, এতক্ষণ ধরে খুঁজতেছিলাম। এখানে যেটা লিখছে এটা ঠিক আছে, স্ট্র কালার, স্ট্র, STRAW, স্ট্র। স্ট্র মানে হচ্ছে খড়। খড় চেনো না তোমরা? ধানের যে গোড়ার অংশটা যেটাকে খড় বলে। কথা বুঝছো না বোঝে নাই? ধানের যে গোড়ার জি অংশটা স্যার। খড় আছে না, খড়কুটা জি স্যার বলি না বুঝছি। আমরা, খড়কুটা। সেই জি স্যার। খড়ের যে কালার ওইটাকে বলা হয় স্ট্র কালার। হালকা হলুদ বলতে পারো, পিওর হলুদ বলার কোনো সুযোগ নাই। মাজেদার বই বের করছি, ঠিক আছে, এটা ঠিক আছে। এবার লেখো কি লিখছো লাইনটা, রক্ত রসের যে অংশটি রক্ত তঞ্চন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না তাকে সিরাম বলে। লিখতে পারছো? জি স্যার বুঝছেন। হ্যাঁ, দাঁড়ি সাথেই লেখো, সাথেই লেখো সিরাম প্রচুর পরিমাণে হেপারিন সমৃদ্ধ থাকে বলে
সিরাম প্রচুর পরিমাণে হেপারিন সমৃদ্ধ থাকে বলে ইহা কখনো জমাট বাঁধে না। দেখছো কেন সিরাম জমাট বাঁধে না? বুঝছো? সিরাম প্রচুর পরিমাণে হেপারিন সমৃদ্ধ থাকে বলে ইহা কখনো জমাট বাঁধে না। লিখতে পারছো? জি স্যার, হয়েছে। সাথী লেখো, সিরাম এর রং হালকা হলুদ বর্ণের। সিরাম এর রং হালকা হলুদ বর্ণের। হেপারিন ছাড়াও সিরাম এর ভেতরে হেপারিন ছাড়াও সিরাম এর ভেতরে বা সিরাম এ লিখলেও চলবে, সেরাটোনিন নামক পদার্থ থাকে। সেরাটোনিন, এটার নাম শুনছো এর আগে? না স্যার। লেখো, হেপারিন ছাড়াও সিরাম এ বা সিরামের ভেতরে যা লেখো, সেরাটোনিন নামক পদার্থ থাকে। লিখতে পারছো? হ্যাঁ, জি স্যার। দাড়ি, সেরাটোনিন নামক পদার্থ থাকে দাড়ির সাথে। লেখো, দেহের কোথাও যখন কেটে যায়, দেহের কোথাও যখন কেটে যায় সেরাটোনিন তখন সেখানকার কৈশিক জালিকা সমূহকে, কৈশিক জালিকা যাকে ইংরেজিতে বলে ক্যাপিলারিস, শিরার ধমনীর যখন শাখা খুব চিকন হয়ে যায় তখন তাকে কৈশিক জালিকা বলে। শিরা বা ধমনী থেকে উৎপন্ন শাখাগুলো যখন একদম সরু 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 হয়ে যায় তখন তাদেরকে বলা হয় কৈশিক জালিকা। ধরো তোমার চামড়া কেটে গেল, আসলে ওখানে অনেক কৈশিক জালিকা আছে বলেই ওই কৈশিক জালিকার ভেতরে রক্তটা বের হয়ে আসতে থাকে। কিন্তু সেরাটোনিন কি করবে জানো? যখন কোথাও কেটে রক্ত বের হতে থাকবে তখন ওইখানকার কৈশিক জালিকাগুলোকে ও সংকুচিত করে ফেলবে, এই ক্ষমতা তার আছে। তাহলে ওইখান থেকে একটু রক্তপাতটা কমে যাবে। এই চেষ্টাটা সে করে যাতে করে বেশি রক্তপাত যেন না হয়, যেন মানুষটা বেঁচে থাকে। এটা হচ্ছে আমাদের শরীরের একটা কি বলবো প্রতিরক্ষা কৌশল, আমাদের আত্মরক্ষার একটা কৌশল। সেরাটোনিন এই কাজটা করে। তাহলে লাইনটা হচ্ছে এরকম, সেরাটোনিন কি লিখছো লাইনটা যেন শুরু করলাম, দেহের কোথাও যখন কেটে যায়, সেখানকার কৈশিক জালিকা। হ্যাঁ, দেহের কোথাও যখন কেটে যায় সেরাটোনিন সেখানকার কৈশিক জালিকা সমূহকে সংকুচিত করে। দেহের কোথাও যখন কেটে যায় সেরাটোনিন সেখানকার কৈশিক জালিকা সমূহকে সংকুচিত করে, যা রক্তপাত হ্রাস করে। যা রক্তপাত হ্রাস করে। দেহের কোথাও কেটে গেলে সেরাটোনিন সেখানকার কৈশিক জালিকা সমূহকে সংকুচিত করে, যা রক্তপাত হ্রাস করে। লিখতে পারছো? জি স্যার। ঠিক আছে, এবার নিচে আরেকটা স্টার চিহ্ন দাও। স্টার চিহ্ন দিয়ে আরেকটা শব্দ লেখো, হিমোফিলিয়া। হিমোফিলিয়া, এই শব্দটা হচ্ছে হিমোফিলিয়া, এটা একটা রোগ। সেটা হচ্ছে এরকম, কিছু মানুষ আছে যারা জেনেটিক্যালি ওই যে ক্রিসমাস ফ্যাক্টর এটা উৎপাদন করতে পারে না। বুঝতে পারছো? শুধুমাত্র ক্রিসমাস ফ্যাক্টর না, ফ্যাক্টর 9 এবং ফ্যাক্টর 8 এই দুইটা তারা জেনেটিক্যালি এমন, তাদের জিন থাকে ওখানে রিসেসিভ বা প্রচ্ছন্ন অবস্থায়, যে কারণে এই ফ্যাক্টর দুইটা তারা প্রডিউস করতে পারে না। এবং এই সমস্ত মানুষ এমন, তাদের রক্ত কিন্তু একবার যদি ব্লিডিং হতে শুরু করে আর বন্ধ হয় না, কারণ রক্ত জমাট বাঁধার জন্য ওই ফ্যাক্টর দুটো খুব জরুরি। একটা হচ্ছে ফ্যাক্টর 9 আর একটা হচ্ছে ফ্যাক্টর 8। এই দুইটা যেহেতু তাদের রক্তে থাকে না, এই কারণে তাদের রক্ত সহজে জমাট বাঁধে না, এবং এই রোগটাকেই বলা হয় হিমোফিলিয়া। এবং এদের ক্ষেত্রে খুব সাবধান থাকতে হয়, এদের অপারেশন করা যায় না। এদের কোথাও একবার যদি কেটে যায় তাহলে ব্লিডিং হতে হতেই তারা মারা যায়। বুঝতে পারছো বিষয়টা? কথা বলো না কেন? স্যার, ডায়াবেটিক্স এর সাথে হিমোফিলিয়ার একটা সম্পর্ক আছে না? না, ডায়াবেটিক্স এর সাথে হিমোফিলিয়ার সম্পর্ক নাই। ডায়াবেটিক্স এর সাথে সম্পর্ক হচ্ছে তোমার কি বলা যায়, ডায়াবেটিক্স হলে তোমার কি বলা যায়, এই যে শরীরের ভিতরে তখন তোমার আদার্স যে ইয়েগুলো ফ্যাক্টর গুলো
স্যার কিছু শুনতে পাচ্ছি না স্যার। স্যার আটকে গেছিলেন হঠাৎ করে স্যার কিছুক্ষণের জন্য। স্যার লিভ নিচ্ছে স্যার।